কানেক্টিং বাংলাদেশের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গত সপ্তাহে যারা দেখেছেন তারা জানেন দাসপাড়া আদি টাঙ্গাইলের দাসপাড়া গ্রামের যারা বসেছিলেন তাদের সকলের সাথে কথা বলা শেষ হয়নি, তারা বলবেন এবং তাদের কথা নিয়েই আজকের এই পর্বটি। সঙ্গে ডাক্তার ইসরাত জাহান আছেন, তিনি মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান আজিমপুর তার তত্ত্বাবধায়ক, আর মাহমুদা বেগম শেলি আছেন। শেলি আপা পুরোটাই সমন্বয় করছেন। অনেক ধন্যবাদ শেলি আপা, আমরা শুরু করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন এই যে আমার আরেক নাতনি, যেহেতু এখানে আমার এক সময় বসবাস ছিল, হ্যাঁ হ্যাঁ এখানে সব নাতনির দল। হ্যাঁ তো নাতনি তুমি কি যেন নাম? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার সুন্দরী নাতনি। হ্যাঁ বাহ, সুন্দরী নানির সুন্দরী নাতনি। নাম কি? রিয়া। রিয়া। তোমার বয়স কত রিয়া? 11 বছর। তোমারও 11? তোমারটা শুনে শুনে বলতেছো না, কি আসলেই 11? বেসমেট। আচ্ছা বেস্টমেট। আচ্ছা এখন কোন ক্লাসে পড়ো? 5-এ। তো রিয়া 5-এ। বলো তো কি সমস্যা? নানু বলবে। বলো। নানু বলবে? নানু বললে তা নানু বলবে। মাসিক হয়েছে তো না? আচ্ছা মাসিক হয় নাই, কিন্তু ওরও লিকুরিয়া যায়, এই সমস্যা তার। হ্যাঁ আর কোনো সমস্যা? আর কোনো হাত পা ব্যথা করে বা মাথা ঘোরায়? ও আমাকে বলতে বলেছে যে নানু তুমি বলো। খাওয়া দাওয়া করো? না, খাও না তো? খাওয়া দাওয়া করে না। সুন্দরী নাতনি, উনি না খেলেও চলে। সুন্দরীতে না খেলেও চলে। আচ্ছা যেটা হচ্ছে আমি বলি, এই যে 11-12 বছর মানে ধরেন মাসিক হয়তো হবে 11 কিংবা 12, একটু মাসিক হওয়ার আগে কিন্তু এর অনেক সময় অনেকের একটু স্রাবের মতো যায়, এরকম করতে করতে একসময় মাসিক হবে। যাই হোক, যদি চুলকানি না থাকে, কোনো সমস্যা না থাকে, এটা কি নর্মাল ধরতে হবে। আর ওই যে যেটা আগে মুন্নি চিকিৎসা দিয়েছে, মানে হাইজিন, মানে পরিচ্ছন্নতা, একটা হলো ওই যে ধরেন সকালে স্কুলে গেল, একটা পায়জামা কিংবা প্যান্ট পরে গেছে, ওইটা সারাদিন থাকে, সুতরাং ওইটা শুকনা থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে, ভিজা থাকতে পারবে না, টিস্যু ইউজ করবে। হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ড্রাই যাতে থাকে। হ্যাঁ টিস্যু ইউজ করবে, বাথরুমে গেলে টয়লেট পেপার ইউজ করবে, এগুলো থেকে থাকতে হবে। আর তোমার এইটা স্বাভাবিক, এইটা নিয়ে ভয় পাবা না। আর যদি মানে বেশি দেখো তাহলে তো একটু ওই যে মানে স্বাস্থ্য যেটা প্রজনন স্বাস্থ্য কেন্দ্র আছে ওই সেন্টারগুলোতে, ওখানে যাবে। ওখানে গেলে পরে ডাক্তার নিজেই কিছু দিয়ে দিবে। আর একটা কথা, কৃমির ওষুধ যদি না খেয়ে থাকে সেটা খাবে। অনেক সময় কৃমির ওষুধ না খেয়ে থাকলেও সমস্যা হয় ওদের। কৃমির ওষুধ খাইতে হবে। খেয়েছো? তোমরা তো খুব ভালো খেয়েছো। তাহলে এই যেগুলো বললাম এটা করো। আর কোনো সময় যদি যাও একটু দেখে আসো যে ওইখানে কিরকম স্বাস্থ্যসেবা দেয় আমাদের জন্য। 11 থেকে 19 যাদের বয়স তারা সবাই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র যেটা কিংবা ওই যে মাতৃমঙ্গল যেটা, ওখানে যাবা, গিয়ে তোমাদের জন্যই একটা আলাদা করে কর্নার করছে তারা। হ্যাঁ কর্নার আছে, ওখানে বড়রা কেউ থাকবে না, তোমরাই থাকবা। তোমাদের সাথে কথা বলবে, তোমাদের সমস্যা শুনবে, তোমাদের ওষুধ দিবে। এই সুতরাং ওইখানে যাবা। আচ্ছা রিয়া, বন্ধুরা মিলে যাও। রিয়া তুমি কি ভালো ছাত্রী? হ্যাঁ। রোল নাম্বার কত? আমি এখন বর্তমানে যে স্কুলে পড়ি সেই স্কুলে আমার রোল নাম্বার 2। গুড। আচ্ছা তার মানে হলো তুমি মানে অল্প একটু পড়লেই মনে থাকে সব, তাই না? একটু আগে তোয়াকে যা যা বলছিস শুনছো তুমি? হ্যাঁ। কি বলছি বলো তো দেখি, কি মনে আছে? আমাকে পরিষ্কার থাকতে বলছেন, সাদা সিরা পরে ওইটা বলছি একটু আগে। তোয়াকে আমি বলছি যেটা, হ্যাঁ তুমি তো ওই যে পিছনে বসেছিলা, আমি দেখছি দূর থেকে একটু, তুমি বসেছিলা, তোয়ার জন্য অনেক কথা বলছি। তোয়াকে কি বলছি সেটা একটু রিয়া পড়া দিক, আমি পড়া ধরছি। আমি কি বলছি, কি করতে বলছি, যে সাদা স্রাব একটু একটু দেখা যাচ্ছে, তারপরে সেটার জন্য কি করতে হবে। ওকে কৃমির ওষুধ খাওয়ার কথা বলছেন, পরিষ্কার থাকতে বলছেন, প্যাড নিতে বলছেন। পরিষ্কার থাকাটা মানে কি সেটা গরম পানির মধ্যে লবণ মিশিয়ে ওইটা সেক দিতে বলছি। বাথরুমে গেলে মানে কি গামলার মধ্যে, অনেক বড় গামলা, মানে বড় গামলার মধ্যে তো একটুখানি হালকা গরম পানি দিয়ে একটু লবণ মিশায়ে সেটার মধ্যে বসে আরাম করে বসে থাকবা কতক্ষণ, ওইটা মজা, আরাম। হ্যাঁ ওইটা। আর পরিষ্কার থাকা, আরেকবার বলি, পরিষ্কার থাকা হলো তোমার জন্য, তোমাদের মতো যারা আছে তাদের, এই যে একটা পাজামা বা একটা প্যান্ট বা প্যান্টি পরে সারাদিন ধরে
থাকলে একটু কেমন জানি ইয়ে হয় না যে একটু নোংরা হয়ে যায়, যেহেতু একটু ভেজা ভেজা হয়ে থাকে, আবার ওইটাই পরে ওইটা কিন্তু করা যাবে না। আচ্ছা দিনে 2-3টা পায়জামা বা প্যান্ট বা পেন্টি যেটাই তুমি পরো না কেন, তারপরে যে পানি খেতে পানি তো ব্যবহার করি না, ওই যে প্রস্রাব করার পরে তো পানি ব্যবহার করি, পানি ব্যবহার করার পরে আবার একটু টিস্যু লাগে, মানে যাতে নাকি ভেজা না থাকে, একটু টিস্যু, টয়লেট টিস্যু যাতে ব্যবহার করি আমরা। হ্যাঁ, টিস্যু ইউজ করি, টিস্যু ইউজ করো। তাহলে তারপরে হলো যে ওই প্যান্ট বা পাজামাটা ওই যে একটু একটু সাদা স্রাব একটু লাগলো, ওইটাই সারাক্ষণ পরে থাকা যাবে না। আচ্ছা আমি এই যে নাতনির গোষ্ঠী কতগুলো আছে না, 8-10 জন, এদের সবগুলাকে নিয়ে 11 বছর 12 বছরের যেগুলো সবগুলাকে ওই যে ওই স্বাস্থ্য কেন্দ্রের কর্নার চিনাই দিয়ে আসবো। আচ্ছা, আপনি চিনাই দিয়ে আসবেন, আর সেন্টারটা চিনাই দিয়ে আসবেন। আচ্ছা, আমরা আর রিয়াকে একটা কাজ দেই, আমরা হ্যাঁ রিয়া করবে কি, ওর ক্লাসে গিয়ে কালকে টিফিন আওয়ারে বসে এই গল্পগুলো করবে। হ্যাঁ, যে এখানে কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে ক্যামেরা ছিল, অমুক ছিল, সব গল্প করতে করতে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যাদের যাদের এরকম সমস্যা আছে সেগুলো নিয়ে গল্প করবে, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সরাসরি দেখে আমার খুব ভালো লাগলো। আর তোমারে তো আমার খুবই ভালো লাগতেছে, আমরা তো এই সুন্দরী নাতনি নিয়ে নিতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ। শোনো, তুমি এই কাজগুলো করো, আবার তোমার সাথে সরাসরি দেখা হবে, তারপরে টিভিতে না। তার ভালো করে পড়াশোনা, তার সুন্দরী নাতনির জন্য ভালো করে তৈরি হও, তারপরে আমরা দেখি টেলিভিশনে তো এরকম সুন্দরী সুন্দরী লাগে, তাই না? আপনারা দোয়া করেন। অবশ্যই দোয়া করব। হ্যাঁ, ঠিক আছে, ভালো করে পড়াশোনা করতে হবে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুবই স্মার্ট। এরপরে হ্যাঁ একটু আরেকজন রোগী আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার জি, সমস্যা নামটা বলেন। মেথি। ও, কালিজিরা মেথি ওইটা নাকি? হ্যাঁ, যেটা বলেন। ও বাবা, মেথি কিন্তু অনেক উপকারী, জানেন তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মেথি আপা জানেন মেথি যে কি উপকারী? এত তো জানি না। না, মেথি কি করেন আপনারা? মেথি দিয়ে কি রান্না করেন নাকি মেথি ব্যবহার করেন কি? ওই 5 মশলা আছে না, ডাউলে নিরামিষে রান্না করার কি সোমবার দিয়ে, এইটুকুই জানি। ও, ওইটুকি। আল্লাহ, মেথি যে কি উপকারী, আপনার এটার উপকার যদি জানতেন। হ্যাঁ, তা মেথি আপাও উপকার করতে পারে। মেথির উপকারিতা বলা, মেথি ওই যে ভিজায় রেখে, অল্প একটু ভিজায় রেখে সকালবেলা ওই মেথির পানি অথবা মেথিটা একটু, হ্যাঁ, মেথিটা একটু পিষে সেটা খেলে ইয়ে হয় না, ওই যে ডায়াবেটিস, তারপর হ্যাঁ ডায়াবেটিস কমে, তারপরে প্রেশার যাদের নাকি অনেক ইয়ে থাকে না, একটু প্রেশার বাড়তি থাকে, এটুক মেথি, হ্যাঁ, সেটা ওই যে রাতের বেলা ভিজা রেখে, আর একটু খেতেও তো মজা লাগে, খেলে কোনো অপকার নাই কিন্তু উপকার হয়, নানা রকমের রোগ টোগ ইয়ে হয়, আর চুল সুন্দর হয়। তেলের সাথে একটু মেথি দিয়ে রাখে না? হ্যাঁ, মেথির গন্ধটা তো কি সুন্দর। মানে মেথি একটু যদি খাওয়ার মধ্যে মেথি থাকে, খুব মানে শরীর ভালো থাকে। হ্যাঁ, মেথি আপা, হ্যাঁ, এখন আপনার সমস্যা বলেন। আমার সমস্যা মনে করেন যে স্তনে ব্যথা, মনে করেন যে ডাক্তার দেখাইছি, ইনফেকশন হচ্ছে, কিন্তু সারে, কিন্তু এটা আবার একটু মিষ্টি জাতীয় কোনো জিনিস খেলে ব্যথা করে। আর তল পেটে মাসিক হওয়ার সময় মনে করেন যে এমনি তো পেটে ব্যথা আছে, চাপ লাগলে ব্যথা করে, কিন্তু মাসিক হওয়ার সময় প্রচুর ব্যথা করে। আচ্ছা, স্তনে ব্যথা, মিষ্টি খেলে আবার ব্যথা বাড়ে? হ্যাঁ হ্যাঁ, এই পিকটা আর কি বের হয়, ইনফেকশন হয়েছিল যে। ও, ইনফেকশন হয়েছে? হ্যাঁ, কোথায় ইনফেকশন হয়েছে? স্তনে না, বেস্টে, দুই পাশেই। ব্রেস্টে? ইনফেকশন হলে তো আপনি কেমনি বোঝেন আপনার কি সমস্যা হয়েছে? ব্যথা করে, একটা চাকা লাগে? ব্যথা করে জিলকায়, মনে করেন যে ওইটা পুষ আসতো, ওই পুষটা আর কি পরীক্ষা করা হয়েছে। হ্যাঁ, ডাক্তার দেখাইছি, ইনফেকশনের কথা বলছে, ইনফেকশন হয়েছে। তারপর কোনো ওষুধ দেয় না? হ্যাঁ দিলে ওষুধটা খাইলে মনে করেন যে কমে, কিন্তু কোনো চাটা হালকা জাতীয়, কোনো স্যালাইন, কোনো মিষ্টি জাতীয় কোনো হালকা কিছু খাইলেও মানে যাবার ওই পিকটা বের হয়, আর ব্যথা করে জিলকায়। মানে তাহলে দুইটা স্তনে এই অবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ইয়ে বার হয়, পুজ বার হয় না? হ্যাঁ হ্যাঁ আপনি কি আল্ট্রাসোনোগ্রাম করছেন? হ্যাঁ, করা হয়েছে। কিছু পাইছে না, বলছে কিছু? আর ওইটা প্রথমে ধরা পড়ছিল যে একটা গোটা হয়েছে, গোটার মতো হয়েছে, ওইটাই আবার মনে করেন যে তো পেকে যে মনে করেন যে ইনফেকশন হয়েছে। আপনি এটা মানে কোথায় দেখাইছেন? ডাক্তার মনে করেন যে টাঙ্গাইল দেখানো হয়েছে। টাঙ্গাইল কি কোথায়, মানে প্রাইভেটে দেখাইছেন না কোনো হাসপাতালে দেখাইছেন? ক্লিনিকে দেখানো হয়েছে। ক্লিনিকে? হ্যাঁ, এইটাও সমস্যা, বুঝছেন? এই যেটা বলে, এটা আসলে যদি উনি যেটা বলতেছে এটার সাথে যে চিকিৎসার ধারাটা এক না।
হ্যাঁ মেমোগ্রাফি তো করতে ধরেন হয় এটার মনে জন্য হয় তো। হ্যাঁ যদি চাকা থেকে থাকে তাইলে একরকম, আবার উনি বলতেছে পুজ আসতেছে, সেটা হলেও তো চিকিৎসা কমপ্লিট হয় নাই, এটা তো বারবার হওয়ার কথা না, তাই না? তো এটা ওনাকে ভালো জায়গায় দেখাইতে হবে। হ্যাঁ, তো ওই ভালো জায়গায় বলতে আমি এটা বোঝাই নাই যে বড় প্রাইভেট হসপিটাল বা এটা কিছু, কিন্তু ওই কথাই আমি আবারও বলবো, মানে ঠিক ডাক্তার, হ্যাঁ সঠিক জায়গায় মনে হয় সে যায় নাই। ব্রেস্টে যদি কোনো চাকা হয়ে থাকে, পুজ আসে, এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে, এটা তো খুবই জরুরি ব্যবস্থা। এটা আজকে 2 দিন ওষুধ দিলাম কমে গেছে, আবার 2 দিন পর হবে, এটা তো কথা না। হ্যাঁ, তাহলে আপনি, আমার মনে হয় আপনি যার কাছে গেছেন কিংবা যেখানে দেখাইছেন ঠিক মতো দেখানো হয় নাই। ওনাকে আপনি ওই যে টাঙ্গাইল সদর হাসপাতাল যে ওইখানে পাঠিয়ে দেন, এবং এটা জরুরি। ব্রেস্টের কোনো কিছু নিয়ে বাড়িতে বসে থাকবেন না, মাসের পর মাস পার করা যাবে না, এটা ভালো জায়গায় দেখাইতে হবে, ভালো প্রতিষ্ঠানে দেখাইতে হবে। অতটুক তার মনে করেন যে চিনি না, তাহলে লোকজন তো নাই তেমন। মা এই যে আপার কাছে আসছেন, না, আপাকে জিজ্ঞেস আমি করেন। ওনার কথা, মেথি আপার কথা আমি একটু শুনবো না, যে উনি যে বললে যে চিনি না, আপনি প্রাইভেট চিনলে সরকারি চিনবেন না সরকারি কেন? কেন চিনবেন না? সবার আগে তো মানুষ কি করে যে মেডিকেল কলেজ হাসপাতালগুলো যেখানে থাকে, সরকারি হাসপাতাল যেটা থাকে, প্রথমে কিছু হলে ধরেন একটা আপনি রিক্সা থেকে পড়ে একটু পা মচকে গেছে, দৌড়ায় তো আগে প্রথমে তো সেখানেই যায় মানুষ। প্রথমে সরকারি হাসপাতালে যায় না, হাসপাতালে যায়, তাই না? সদর হাসপাতালে যায়, ঢাকায় যা অনেক বড় বড় হাসপাতাল, কিন্তু তারপর ঢাকা সবার আগে মেডিকেলে যাবে যায়। প্রথমে মেডিকেলে নাও। মেডিকেল মানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বড় হাসপাতাল, সরকারি হাসপাতাল। তারপরে ওখান থেকে ধরেন মনে হলো যে আচ্ছা ভিড় আপনার পছন্দ হইতেছে না, পরে গেলেন। বা ঠিক করে ডাক্তাররা দেখে না, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি ক্লিনিকে যাবেন, হ্যাঁ সেটা আলাদা। আপনারা প্রাইভেটে আগে চলে যান কিন্তু সরকারি হাসপাতালে যান না, এটা তো মুশকিল হয় না। হলো যে আমি সরকারিতে আসলে যে দাম দেয় না, সেই জন্য আর কি যাওয়া হয় না। তারপরে মনে করেন যে ওই কয় অল্প কোনো গুরুত্ব দেয় না, আমাদের যেমন একটা লোক নাই, লোক আচ্ছা, থাকলে সেটা গুরুত্ব দিলে যাইতে ইচ্ছা করে, বুঝতে আচ্ছা, যেতে পারছেন। এটা ঠিক আছে, আমি আপনার এই কথাটা মানলাম। এবং যারা দেখেন, নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানটি সাধারণ দর্শকরাও দেখেন, এবং হেলথ সেক্টরে যারা আছেন, যারা ডিসিশন মেকার, তারাও দেখেন। তাদের জন্য মেথি আপার এই কথাটা যেন, মানে এটা হয়তো আমরা বারবার করে প্রচারও করব যে সরকারি হাসপাতালে কেন যান না, আরেকবার বলেন ভালো করে। সরকার যাই না, কারণ আমাকে দাম দেয় না, সেই জন্য আমরা যাই না। রুগী দেখে না, তেমন একটা গুরুত্ব দেয় না, গুরুত্ব কম পাই। কারণ ওষুধ দেয় মনে করেন যে অল্প কিছু ওষুধ, মানে সাধারণ ওষুধ লিখে দিয়ে মানে বিদায় করে দেয় যে এই ওষুধে সেরে যাবো, সেই জন্য আমরা আর কি যাইতে চাই না, সেই যে প্রাইভেট হাসপাতালে যাই। কষ্ট হলে যাই, আমরা গরিব মানুষ, সেই কারণে যাই, যে 2 টাকা কষ্ট করে অপারেশন করে যে নিজের শরীর ভালো রাখা যাবো, সেই জন্য আমাদের যাইতে হয়। কারণ সেই জন্য আমরা প্রাইভেট ক্লিনিকে যাই। মানে কষ্ট হলে মনে করেন যে সদর হাসপাতাল কেন যাবো না, সরকার তো আমাদের জন্য দিছে। কারণ আমাদের যদি সুযোগ সুবিধা পাইতাম আমরা ঠিকই যাইতাম। কারণ আমাদের কোনো দামই দেয় না, দাম দেয় যাদের মধ্যে যোগ্যতা, যার লোক আছে তাদেরকে দেয়, না আমাদের দেয় না, তাহলে আমরা কিভাবে যাবো? এই ব্যাপারটা আসলে কিছু না, এটা হলো সম্মান, একজন মানুষের সম্মান। এবং আমরা বাংলাদেশের ওই অধিকারের মধ্যে, আমাদের মৌলিক অধিকারের মধ্যে খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, হ্যাঁ আমাদের চিকিৎসা, এই চিকিৎসাটা তো আমাদের অধিকার। এই অধিকার নিতে গিয়ে তারা মানে এই যে মর্যাদাটা, যে কোনো মানুষের, যে কোনো লেভেলের মানুষের মর্যাদা বোধটা কিন্তু অবশ্যই, এবং এই সামষ্টিক মর্যাদাটাই দেশের মর্যাদা। এই মর্যাদায় যাদেরকে অবহেলা করা হয় তাদের একটা ভয়েস আমরা শুনলাম। মেথি আপার মতো অনেকেই, হয়তো কেউ সরাসরি বলার সুযোগ পান না, কিন্তু অনেকে ভেতরে ভেতরে চেপে রাখেন। এই কারণেই এই প্রাইভেট ক্লিনিক এবং ভুইফোর হাসপাতাল এবং হাতুড়ে ডাক্তার ইত্যাদি নানান কিছু জেঁকে বসেছে। আমার মনে হয় যারা সত্যি সত্যি এই চিকিৎসা ব্যবস্থাপনার মধ্যে যারা আছেন, তারা এই জিনিসটা একটু নজর দেবেন, একটু ভালো ব্যবহার, একটু মর্যাদা দেওয়া, একটা মানুষকে তার সম্মান দেওয়া, এটা খুব বেশি বোধহয় ব্যয় সাপেক্ষ কিছু না, এটা অ্যাটিটিউডের ব্যাপার। এইটুকু চেঞ্জ করতে পারলে আমাদের স্বাস্থ্যের অবস্থাও চেঞ্জ হবে বলে আমার মনে হয়। আমি খুবই দুঃখ প্রকাশ করলাম আপনার জন্য মেথি আপা, এই কারণে আপনি কোন কোন জায়গায় গেছেন। আমি একটু আপাকে বলবো, শেলি আপাকে বলবো যে মেথি আপাকে আপনি দয়া করে কালকে একটু ইয়েতে নিয়ে যাবেন, টাঙ্গাইল সদরে নিয়ে যাবেন, সদর হাসপাতালে নিয়ে যাবেন। এবং যদি মনে হয় একটু আমাদের যদি সহযোগিতা লাগে, আমার সহকর্মী ওখানে আছেন,
টাঙ্গাইল আমাদের যে প্রতিনিধি আছেন ও হয়তো সহযোগিতা করবে এবং আমরা তো থাকলামই, আমার ফোন নাম্বার আপনার কাছে দেয়া থাকবে। আপা আছেন ইশরাত আপার যদি কোনো সাহায্য লাগে আমরা দূর থেকে আর ওনাকে এরকম একটা ক্রিটিক্যাল জিনিসের পরামর্শ না দেই, ঠিক আছে? আপনার ওষুধ হলো আপনি কালকে শেলি আপার সাথে যাবেন, ঠিক আছে মেথি আপা? তো যেটা হয় আর কি, যে আজকে কতদিন ধরে ও একই সাথেই থাকতাম, যেটা 15-20 বছর। তোর এই সমস্যা কতদিন? 1 বছর হয়েছে। 1 বছর যাবত। সে কিন্তু আমাকে আজকেই জানলাম আমি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই হোক, বলতেও চান না, বলার সুযোগও হয় না। না, আপনাকে আমি টিভিতে অনেকবারই দেখছি, কিন্তু আমি প্রোগ্রামও দেখছি, আপনার প্রোগ্রাম দেখে আমার খুব ভালো লাগছে, কিন্তু আমি কোনোদিন ভাবি নাই যে আপনার সামনে এসে কথা বলতে পারবো, কিন্তু বাস্তবে দেখি নাই, কিন্তু সরাসরি আপনার সামনে টিভিতে কথা বললাম, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আপনি আমার জন্য যেটা করতে চাইছেন আমি অনেক খুশি হয়েছি। মেথি আপা, আচ্ছা টিভিতে দেখে কি করছিলেন, মনস্থ করছিলেন যে আচ্ছা ঠিক আছে যদি কোনোদিন আপনার সাথে আমি কোনোদিন দেখা হয় যে বলতে পারি, আমি আপনার সাথে মন খুলে অনেক কথা বলবো। আমি আচ্ছা খুব খুশি মানে হয়েছি। ভিতরে ভিতরে ব্যথা হয়েছে, এদিকে মানে বার হচ্ছে, ব্রেস্টে পুজ বার হচ্ছে, তারপরে টিভিতে অনুষ্ঠানটা দেখতেছেন, তখন মনে হচ্ছে যে এই অনুষ্ঠানে বলবেন। হ্যাঁ দেখছি, আমি এগুলা দেখে আমি আমার মেয়েও দেখছে, বলছে আপনার কথা, আমিও নিজেও দেখছি। তারপরে আপনারা সার্জেন্ট ডাক্তার কথা বলছিলেন, আমি সার্জেন্ট ডাক্তারও দেখাচ্ছি, কিন্তু আমি কোনো জায়গায় কোনো পাইনি। আমি পরিশ্রম করেই করে টাকা পয়সা অনেক যেভাবে হোক কি করে আমি করছি, কিন্তু আমি কোনো গুরুত্বপূর্ণ পাই নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপা, আমরা কিন্তু আছি সঙ্গে। নিশ্চয়ই, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিবে, ঠিক আছে আপা? আচ্ছা ঠিক আছে, আপনি কিন্তু আমারে জানাবেন আচ্ছা কি হলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন। আচ্ছা আসসালামু আলাইকুম আপা, ভালো থাকেন, আপনি ভালো থাকেন। ওকে শেলি আপা, এখন শিল্পী সম্পর্কে ছেলের বউ লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন শিল্পী? আপু? হ্যাঁ, কি অবস্থা শিল্পীর? আমার সমস্যা আপু, মানে আমার সাদা স্রাবের সমস্যা, প্রচুর চুলকায়, আর প্রস্রাব করতে যখন বসি নিজের কাছে একটা গন্ধ আসে, আচ্ছা আর হাত পা ঝিমঝিম করে প্রচুর, আর অবশ হয়ে আসে, আর প্রচুর মাথা ঘোরায়, যখন তখন মনে হয় যার তার উপরে পড়ে যাবো, মানে এরকম অবস্থা হয়। সবাইকে বলি মানে ভূমিকম্প হইতেছে, সবাইকে বলি যে ভূমিকম্প হইতেছে, সবাই হাসে আমার কথা শুনে। আচ্ছা, যার তার উপরে পড়ে যাবে। কার উপরে পড়ছেন এবার, কয়বার পড়ছেন? না, অনেক সময় পড়ার সম্ভাবনা থাকে যে ও মানে সামনে যা থাকে তাই ধরে। সারাক্ষণ ভূমিকম্পের মধ্যে আছে আমাদের শিল্পী। হ্যাঁ, বাচ্চা কয়টা? বাচ্চা 2 ছেলে। 2 ছেলে। ছোটটার বয়স কত? ছোট ছেলের বয়স 3 বছর, আর বড়টা? আর বড়টার 10 বছর। আচ্ছা আচ্ছা, শিল্পীর বয়স কত? এখানে তো একপালা গান, কবি নীরব, কবি নীরব, এখানেই কবি নীরব। হ্যাঁ, কত বয়স তোমার? এই 26-27 হবে। 26 একটু কিন্তু বাড়ায় বলছে। বাড়ায় তো বলছো বাবা। হ্যাঁ 26-27 হবে। সে মুখে খুব চালু পাকা, কিন্তু বয়স অত আমার মনে হয় না। আচ্ছা, মাসিক ঠিক মতো হচ্ছে? হ্যাঁ, বর্তমানে মাসিক, মানে আমার হাজবেন্ড তো বাসায় না, দেশের বাইরে। যখন ছিল মানে ইনজেকশন নিতাম, ওটা নেওয়ার পরে মাসিক 9 মাস 1 বছর এরকম বন্ধ হয়ে থাকতো। আবার এখন উনি যাওয়ার পরে রেগুলারই হয়, মাসের মাস, মানে প্রতি মাসে ক্লিয়ার। আর খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারেন? না, খাবার দাবার সমস্যা, আর ঘুমের সমস্যা প্রচুর, ঘুম হয় না এখন বর্তমানে। আচ্ছা, কোনো ওষুধ খাচ্ছেন এখন? না, আমি বর্তমানে কোনো ওষুধ খাচ্ছি না, মানে কোনো ওষুধ খাবারই পার না, মানে শরীর অনেক দুর্বল হয়ে যায়। আয়রন ভিটামিন কিছু খাচ্ছেন না? কিছুদিন মাঝখানে কিছুদিন খাইলাম, এখন বর্তমানে বন্ধ রাখছি, কিছু খাই না। আচ্ছা, কৃমির ওষুধ খাইছেন কবে? কৃমির ওষুধ হয়েছে 5-6 মাস হয়েছে খাইছি। এমনিতে ডাক্তার দেখাইছেন? প্রেসার চেক করছে? প্রেসার মানে সব সময় প্রেসার লো থাকে। খাওয়া দাওয়া করেন না নিশ্চয়ই? আপনাকে একটু ভালো করে খেতে হবে, আপনার মনে হয় রক্ত শূন্যতাও আছে। একদম দেখে তাই মনে হচ্ছে, মানে এখন মানে আমি জানি না, শিল্পীকে দেখে তাই মনে হচ্ছে, চোখ টোক ভিতরে ফ্যাকাশে মনে হচ্ছে নাকি? আর ঘুম আসে না কেন, স্বামীর চিন্তায়? না, মানে এমনিতে ঘুম কয়েকদিন ধরে এমনি ঘুম অনেক কম হইতেছে, প্রচুর হাত পা জ্বালা পোড়া করে, আর চোখ অনেক জ্বলে। শুনেন, আপনি একটু ওই যে আয়রন ভিটামিন খেতে হবে, আয়রন ভিটামিন খান, আর খাওয়া দাওয়াটা একটু বাড়ায় দেন, ডিম বা দুধ এটা একটু নিয়মিত খান। হ্যাঁ, আমার ধারণা পানিও খায় না। শাক সবজি প্রচুর পানি খেতে, আপনি যেটা বলছেন মানে পানি খাওয়ার ইচ্ছে হয় না। পানি তো আপনাকে দিলে কয় গ্লাস পানি খান বলেন তো সারা দিনে? 2 গ্লাস। আর 8 থেকে 10 গ্লাস কমপক্ষে খেতে হবে।
পানি মানে খাবার ইচ্ছা হয় না, পানি পিপাসা লাগেই না, খুব কম হঠাৎ। না পানি পিপাসা লাগবে না, কিন্তু খেতে হবে। আপনার প্রস্রাবের সমস্যা আছে, আপনি যেটা হ্যাঁ, বললেন। প্রস্রাবের সমস্যা আছে, প্রস্রাব পেটে ইনফেকশন। ব্যথাও কিন্তু এই জন্য হচ্ছে। আর তল পেটের প্রস্রাবের বাম সমস্যার সাইড জন্য। দিয়ে পা দিয়ে মানে কাল করে নেয়, মানে কোমর সহ প্রচুর কাল করে নেয়, মানে চাপা চাপা করে অনেক। এটা তো আপা মানে আচ্ছা, একটু একটু ওই যে দুর্বলতা, বুটাপেন তাই জাতীয় না? ট্যাবলেট আছে না পেটে ব্যথা হইলে, ওটা একটা করে 3 বার খেতে পারেন পেটে ব্যথার জন্য। আর আপনার প্রস্রাবে আমার মনে হয় সমস্যা আছে, যদি পানি বেশি খান তা আমার মনে হয় কমে যাবে। আর না কমলে তখন একটু ডাক্তার দেখে হয়তো 1 কোর্স অ্যান্টিবায়োটিক খাওয়া লাগতে পারে। এই বেশি সমস্যা নয়, কিন্তু আপনাকে হ্যাঁ, ডাক্তার দেখাইছি, মানে অনেকগুলো ওই যে প্রসাবের রাস্তা লাগানোর জন্য ওই মলমগুলা দিছিল, মানে চুলকানি চুলকায়। আছে আপনার বলছেন? আর স্বামী সহবাসের সময় মানে কামড় দিলে যেরকম না চুলে আপনাকে গেলে তো একটা একটা মলম দেওয়ার কথা। ওগুলা দিছে এর আগে, মানে আমি আবার ওষুধটা ঠিক মতো খাই না, আমার সমস্যা একটা, এখানে আমি আর ডাক্তার একটা কথা, একবার না, দিবেন না, খাওয়ার পরে বন্ধ শুনেন, রাখি, এখানে আমি আমি- ডাক্তার দেখাই না। শোন, আমি এই যে যতটুকু শুনছি তত এখান থেকে আপনার সমস্যা একটা না, আপনার অনেকগুলো সমস্যা। প্রথম সমস্যা হলো যে অল্প বয়সে বিয়ে হয়েছে। যখন নাকি বিয়ের বয়স হয় নাই তখন বিয়ে হয়েছে, যখন তখনই বাচ্চা হওয়ার বাচ্চা হওয়ার বয়স হয় নাই তখন তখন বাচ্চা বাচ্চা হয়ে হয়েছে। গেছে। ওর হাজবেন্ড তো তাই, হ্যাঁ, ওর স্বামী হাজবেন্ড বিদেশে। আন্ডারেজ বিয়ে করছে, ওর হাজবেন্ড আচ্ছা, বাল্য বিবাহ দুইটা, তাদের বাবা মারে ধরে একটু মানে বকা দেওয়া দরকার। তারপরে হলো মেয়েটা ওই যে husband মানে বাইরে। হ্যাঁ, পুষ্টি নাই তার ভিতরে, মানে সে খাওয়া দাওয়ার প্রতি তার কোনো আগ্রহ নাই, হয়তো ছোটাফাটা করে বেশি। দ্বিতীয়ত হলো যে রক্ত শূন্যতা, যেটা আপা ইসরাত আপা বললেন, একটু রক্ত শূন্যতা আছে। হ্যাঁ, মানে ভিটামিনের অভাব আপনার এত দূরের থেকে দেখা যাচ্ছে। পানি না খাওয়ার একটা ইয়ে, মানে অভ্যাস, মানে খারাপ অভ্যাস আর কি, সমস্যা। পানি খান না, ঠিক করে ঘুমান না, খাওয়া দাওয়াটা ঠিক মতো নাই, তারপরে হলো অল্প বয়সে বাচ্চা, তারপরে ভিটামিন খান না, এগুলো যা সমস্যা। আপনি শুধু একটা জিনিস ফেরত আনতে পারবেন না, সেটা হলো অল্প বয়সে বিয়ে হয়েছে এবং বাচ্চা হয়েছে, আর বাকি সবই প্র্যাকটিস করে ঠিক করতে পারবেন। সেটা পানি খাইতে পারবেন, দিনে ওই যে আপা 6-7 গ্লাস পানি, 3 লিটারের উপরে পানি খেতে হয়। তারপরে হলো একটু ঘুমানো, ভালো খাবার, হ্যাঁ, তার ছোটাছুটি তো করেনি, ব্যায়াম করার কথা তার বলার দরকারই নেই। আর ভিটামিন, ওই যে আপনার ওই কি বলে ক্যালসিয়াম না, বা ওর জন্য কি ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন সবই। আয়রন, সেটা লাগবে। আর একটা জিনিস, ওই যে চুলকায় বললেন, এই জন্য একটু ওই যে বাথরুমে যখন যান, যখন পানি ইউজ করেন, একটু ওই যে হালকা গরম পানির মধ্যে কুসুম গরম পানি লবণ দিয়ে ওইটা ব্যবহার করবেন, পানি হিসাবে ইউজ করবেন, এবং জায়গাটা শুকনো রাখতে, তারপরে মলম দিতে হবে। মলম ভিজা জায়গায় দিলে হবে না। হ্যাঁ, যতবার বাথরুমে যান একটু হালকা গরম পানির মধ্যে লবণ দিয়ে ওইটা ব্যবহার করবেন, যে কয়দিন চুলকানি থাকে, তারপরে জায়গাটা শুকনো হওয়ার পরে মলমটা লাগাবেন। তা ভালো হয়ে গেলে তো লাগাইতে হবে না, সারা বছর তো লাগাইতে হয় না। তার মানে কিন্তু আপনার গরম পানি ব্যবহারই করতে হবে। হ্যাঁ, গরম লবণ একটু পানি লবণ যেটা, গরম, হ্যাঁ, লবণ গরম পানি যেটা। কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে অনেকদিন করছি, মানে কিছুদিন করার পরে সবকিছুতে মানে আলসামো লাগে, তো মানে এখন আবার ব্যবহার করি না। সব কিছুই আলসামো লাগে, রেগুলারই করছি, অনেক ভালো লাগছে করার পরে। বিষণ্ণতা। এখন আবার মানে না, এখন আবার কিছুদিন করেন, আর একটু আয়রন ভিটামিন খান, আর খাওয়া দাওয়াটা একটু ভালো করেন, মনে জোর আনতে হবে। হ্যাঁ, আপনার বাচ্চাদের মানুষ করতে হবে, এটা বোঝাবেন না, কিন্তু এরকম করলে কোনো কিছুতেই তো উৎসাহ পাবেন না, আপনাকে নিজেকেই ঠিক করতে হবে নিজেকে। আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা যাচ্ছি, হ্যাঁ, শেফালি, ওই যে সুন্দরী নাতনি, ওর মা। বাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাও বাল্য বিবাহ, ওর বিয়ার ঠেকাইছিলাম আমি, কিন্তু পারি নাই। ও 12 ও, বছর আপনি কি বয়সে, হ্যাঁ। তাহলে কেমন ঠেকাইলেন? বলে ঠেকাইছিলাম আমি। ঠেকাইছিলাম মানে পুলিশ নিয়ে আসছিলাম, কিন্তু ওরে আমার পায়ে ধরছে ওর বাপ, হ্যাঁ, আর পারি নাই। আচ্ছা, না বেশি সুন্দরী হলে তো আর ঠেকানো যায় না। হ্যাঁ। ঠিক আছে, শেফালির এখন কি সমস্যা? আমার 2টা বাচ্চা, ওই যে মেয়ে আর একটা ছেলে আছে 6 বছর। ওই ছেলে, রিয়া। হ্যাঁ, ছেলে হওয়ার আগে আমার একবার ব্যথা শুরু হয়েছিল বাম সাইডে, তো ডাক্তারের কাছে আসলাম। আসার পরে আলতা মানে সবকিছু পরীক্ষা করার পরে ধরা পড়লো যে জরাইতে একটা ঘায়ের মতো হয়েছে, মানে চাকার মতো হয়েছে। তো ওইখানে আমার ওষুধ দিল, 6 মাসের কিছু ট্যাবলেট দিল ব্যবহার করার জন্য, গরম পানিতে ধুয়ে দিয়ে ব্যবহার করতে দিল আর খাইতে দিল। 3 মাস খাওয়ার পরে অনেকদিন থাইমাছিল, আবার শুরু হলো প্রায় 1 বছর পর। এরকম করে তখন থেকে মানে আমার এই জ্বরের সমস্যা, এখন জরাইতে ঘা হয়ে গেছে। ঘা হয়ে গেছে কে বলছে? আপনি নিজে বলছেন না কেউ বলছে? ঘা হয়ে গেছে সেটা আমি নিজেও বুঝতে পারি, মানে আমি বাথরুমে গেলে দুর্গন্ধ হয়, বা ওই জায়গাটা সবসময় গন্ধ থাকে। এমনকি পরীক্ষাও করছি আমি মাহবুজারে আচ্ছা, দেখা। আর সেটা জরায়ুতে ঘা হয়ে গেছে, মানে
মানে আপনি কি হাতে পান বা এরকম? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারি, আমি হাত দিয়ে ওখানে বুঝতে পারি, এবং কি আমি ডাক্তারও দেখাইছি। তো সবাই মানে ওইটাই ধরা পড়ে যে জরাইতে ঘা হইলে তখন দেখা যায় যে আমার ট্যাবলেট দেয় কিছু ব্যবহার করার জন্য আর খাওয়ার জন্য দেয়। তো গত বছর বেশি হয়েছিল, তখন আমার আবার হইতেছে গিয়া ইঞ্জেকশন দিছিল। কতটা দিন দিলাম, 14টা ইঞ্জেকশন দিছিল। 14টা ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুদিন থাইমা ছিল, এখন আবার সেই ব্যথাটা শুরু হয়েছে। সব সময়ই ব্যথাটা থাকে। ব্যথা থাকে আর ঘা হলো ওষুধ খেলে পরে কমে, ইনজেকশন দিলে পরে কমে, আবার কয়দিন পর পর ঘা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো ভারী কাজ করতে পারি না। ভাইয়া চেষ্টা করছি সদরে, তো ওইখানে তো সদরে তো কোনো চিকিৎসা নাই। 3-4 দিন ঘোরার পরে একদিন ভাইয়া টেস্ট করলো, মানে করার পরে আমি পরে রিপোর্টটা দেখাইলাম। পরে আমার বললো যে তোমার ক্যান্সার জাতীয় এরকম কিছু হয় নাই, কিন্তু তোমার জরায়ুটা সামনের দিকে, তুমি কোনো ভারী কাজ করতে পারবা না, বাচ্চা নিতে পারবা না, এইভাবে সাবধানে চলো। আবার তারপরে এখন আমি দেখাইলাম শিরিন আক্তারে দেখাইছি, উনি আমার বললো যে জরায়ুটা কাইটা ফালাইলে মানে তোমার ভালো, এত সমস্যা আসছে। পুতুলটাই বলছে এই কথা। বয়স কত আপনার? বয়স 26-27। জীবের সমানই তো। আমি আচ্ছা শেফালি, হ্যাঁ, অনেক সমস্যার কথা শুনলাম, কিন্তু একটা জিনিস একটু জানতে চাই, সেটা হলো মানে আপনার কি মনে হয় যে খুব কম বয়সে বিয়ে হয়েছে এবং বাচ্চা হয়েছে দেখে মানে এই এই জরায়ুর সামনে আসছে, নেমে গেছে, আমার ঘা হইতেছে? আমার 2টা বাচ্চাই তো সিজার। তাতে কি? বাচ্চা থলিতেই ছিল, মানে অতটা তো বুঝতে পারি না তখন, এখন তো এখন এই যে বুঝি। আপা, হ্যাঁ আপা কত চেষ্টা বছর করছে। বয়সে বিয়ে হয়েছিল মা? 12 বছর। 12 বছর। আপনার মেয়েটার বয়স এখন 11 বছর, যার মাসিক হয় নাই। হ্যাঁ, রিয়া, আপনার 12 বছরে বিয়ে হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাহলে বুঝুন যে বাচ্চা কখন তো বিয়ে 13 হয়েছে। বছরের বাচ্চা না? সিজারও তো হয়েছে এই জন্য। ওরও তখন হ্যাঁ, যখন বিয়ে হয়, আপনার শরীর তো বিয়ের জন্যই উপযুক্ত না, বাচ্চা কেমনে হবে? বাচ্চার জন্য উপযুক্ত ছিল না। হ্যাঁ, তো বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, এবং সেই বাচ্চা বের করতে সিজার করেই বের করতে হয়েছে, কারণ নর্মাল হওয়ার মতো আপনার শারীরিক গঠন তখন শেষ হয় নাই। একটা মেয়ের বাচ্চা নেওয়ার জন্য যে শারীরিক গঠন হওয়া দরকার বিয়ের জীবন যাপন করার জন্য, সেটাই তো হয় নাই। সেটার আগে হলো বিয়ে হলো তো বাচ্চাও হয়েছে। আচ্ছা, আপনি বলতেছেন সিজার হয়েছে, হ্যাঁ সিজার তো হয়েছেই, কিন্তু সিজার তো ওই বাচ্চা দানি বা জরায়ুতেই ধারণ করছেন। হ্যাঁ, ওই জরায়ুটা তখন মানে 9 মাসের বাচ্চা ধারণ করার জন্য উপযুক্ত ছিল না। হ্যাঁ, সেটাও জোর করে তারা দিয়ে করাইছেন। তো এইটা তো তারপরে আরেকটা বাচ্চা হয়েছে। এই যে অপরিণত মানে শিশু, আপনি শিশু কিন্তু আবার আর একটা শিশুর, 2টা শিশুর জন্ম দিয়ে ফেলছেন তার মধ্যে। হ্যাঁ, শরীর তো নিতে পারে নাই। হ্যাঁ, যাই হোক, কিছু সমস্যা আপনার হয়েছে, যেমন জরায়ু নেমে আসছে। আচ্ছা, এখন জরায়ুতে এটা একটা সুন্দর একটা মানে জীবন্ত উদাহরণ। আমরা অনেক সময় পরামর্শ দেই, লিখে দেই, ওই যে ইসের উপরে, বোর্ডের উপরে মানুষ লেখে, পোস্টার, থানা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি হাসপাতাল, ওখানে যে অল্প বয়সে বিয়ে করবেন না, অল্প বয়সে বাচ্চা নেবেন না, এগুলো যখন লেখা থাকে তখন আমরা এগুলো আর পাত্তা দিই না। ঠিক আছে, এরকম একজন জীবন্ত উদাহরণ আমাদের সামনে, যার বিয়েটা বন্ধ করার জন্য উনিই বসেছিলেন। আজকে ঘটনাক্রমে এই অনুষ্ঠানের সামনে এই মাহমুদা বেগম শেলী রয়েছেন। মাহমুদা আপা এই আমাদের শিউলির বিয়ে থামানোর জন্য চেষ্টা করেছেন। তার বাপ মা এসে পায়ে ধরে শেফালির কে আবার বিয়ে দিয়েছে। তার মানে হলো 12 বছর বয়সে বিয়ে হয়েছে, 13 বছরের বাচ্চা। আজকে 27-28 বছরের 2 বাচ্চার মা আসে, তার জরায়ুর সমস্যা, তার এই সমস্যা তো কেবল শুরু হলো মাত্র, সারাটা জীবন এটা ভুগতে হবে। চিকিৎসক হিসেবে ইসরাত আপা বলছেন যে অপরিণত যে তার মানে তার শরীরটি অপরিণত ছিল, বাচ্চা ধারণ করার জন্য সে আসলে ফিট ছিল না। মানে মানুষের সবই তো একটা মানে সময় মতো হইতে হয়, সময়টা যদি অসময়ে হয়, অসময়ের তো ফল ভালো হয় না। সেটার একটা উদাহরণ আমি জানি। স্বাস্থ্য বিভাগে যারা কাজ করেন, স্বাস্থ্য নিয়ে যারা ক্যাম্পেইন করেন, তারা অন্তত এটি একটি জীবন্ত উদাহরণ হিসেবে তুলে নেবেন। অনেক সময় আমরা বিশ্বাস করি না, তো বিশ্বাস আসলে শেফালির কথায় করতে হবে। শেফালির জন্য আপনার পরামর্শ কি দিলেন? যেটা বলছিলাম, আপনি আসলে ডাক্তার দেখাইছেন, বসে থাকেন নাই, অনেক ডাক্তার দেখাইছেন, পরীক্ষা করাইছেন, সবই করছেন। এখন যদি বারে বারে এরকম ঘা হতে থাকে, আমি তো দেখিনি, আপনার যে ডাক্তার বলছেন যে তাহলে জরায়ু অপারেশন করাই ভালো। এখন যদি এটা না সারা বছরই এরকম কয়েকবার আপনাকে ভুগতে হয় এবং ঘা থাকে, তাহলে আমার মনে হয় আপনার তো 2টা বাচ্চা আছে।
জ্বর আসে এই ব্যথায়, মানে এমন একটা ব্যথা, মানে আমার নিঃশ্বাসে ব্যথাটা সব সময় আছে, মানে আমি যে আমি যে নিঃশ্বাস কাটতেছি নিঃশ্বাসে ব্যথাটা আছে। রাত্রে তো জ্বর আসে প্রতিদিন, মানে সারাদিন যাই হোক টুকটাক কাজ কাম করতে হয়, ওই দেখা যায় রাত্রে আমি কোনো কিছু করতে পারি না। আর ভারী কাজ করলে ওই দিনে আমি মানে ওইটা ভারী কাজ তো করতে আসলে আপনি পারবেন না, ভারী কাজ করলে ওইটা আরো নামবে। হ্যাঁ, ওই সাদা স্রাবটা আরো বেশি যাবে। হ্যাঁ, তো ভারী কাজ তো করতে পারবেন না, বালতি তুলতে পারবেন না, বড় হাঁড়ি তুলতে পারবেন না, কাপড় কাচতে পারবেন না। হ্যাঁ, এগুলো তো পারবেনই না। তো এগুলো যখন করবেন অবশ্যই সাংসারিক কাজ করতে হয়, এগুলো হয়তো কিছু না কিছু তো করতেই হয়, তখন দেখা যায় যে আরো সমস্যা হচ্ছে। ট্র্যাজেডিটা হচ্ছে, হ্যাঁ আপা, ওর বিয়ে যখন হয়, আমার ছেলের সমান, আমার ছেলের সাথে 5-এ পড়তো, যখন শুনলো যে শেফালি বিয়ে হয়ে যাচ্ছে, আমি তো দৌড়ে এসে আমি তখন একটু বাইরে ছিলাম, দৌড়ে এসে দেখেছি বিশাল তাদের বিয়ে বাড়ির একদম সাজানো গোছানো। হ্যাঁ, কিন্তু আমি পরে মানে কিছুতেই থামাতে পারছিলাম না, পরে পুলিশ ডেকে নিয়ে আসছি আমি। তারপর পুলিশ ডেকে আনবার ফলেও কিন্তু পরে ওই শাহজাহান, ওর বাবা, পরে ওর বাবা ইয়েতে মুহুরি কাজ করে এবং খুব ভালো একজন মুহুরি আর কি। ওর মাও কিন্তু বাল্যবিবাহের শিকার। হ্যাঁ, আমাদের অনেক ছোট, তার এখন নাতি নাতকুর ওই যে এত বড় বড় হয়ে গেছে। তো যাই হোক, এই মেয়েটা যখন 5-এ পড়ে, সেই 5-এ পড়ার পরে কিন্তু তার আর লেখাপড়া হয়নি। হ্যাঁ, এই 5 পর্যন্তই লেখাপড়া, মানে অবাক হয়ে গেছিলাম যে আমি ওর একটু যখন শেফালির বিয়ে হয়। মুখে শুনতে চাই আপা, যে এখন কি দুঃখ পাও কিনা? অনেক দুঃখ পাই, এই জন্য তো মেয়ে মনের মতো করে মানুষ করতে চাই এখন। হ্যাঁ, আমি চাই না যে আমারটা আমার মেয়ের সাথে হোক। না মানে লেখাপড়া যে হয় নাই, তখন তো বিয়ের জন্য পাগল ছিল না যখন দিচ্ছিল বিয়ে? পাগলও ছিলাম না, মানে আমার আত্মীয়র মতো বিয়ে হয়েছে, মানে ওরা দেখে আমারে পাগল হয়ে নিছে, সেরকম কোনো কিছু না। আচ্ছা, আর মানে আমার শ্বশুর বাড়ির লোক না, পাগল হয়ে নিছে। আমি আরেকটু বুঝতে পারি যে তোমার তো তখন বলছে দূর, ভালোই বিয়ে হলে তো ভালোই হয়, পড়তে হবে না। না না, সেরকম বুদ্ধিও ছিল না, সেরকম কিছু বুঝি না। তবে বিয়ে হওয়ার পরে যে সেরকম কিছু হয়, আমার হাজবেন্ডটা খুবই ভালো বুদ্ধিমান, মানে আমার বিয়ের পরে উনি বিদেশ চলে গেছিল, 3 বছর পরে আসছে। আচ্ছা, ছোট দেখেই নিছে। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন একটু মন খারাপ লাগে যে কেন তাড়াতাড়ি বিয়ে হলো, আর একটু তো পড়া যাইতো, পড়ার জন্য মনটা খারাপ লাগে না? হ্যাঁ, সেটা খারাপ লাগে। সেটা যখন অনুভব করি তখন মনে হয় না যে মেয়ের সাথে এটা কোনোদিন হোক, যত ভালোই আমার মেয়ের পছন্দ করি, যত ধনী বাড়ি হোক, আমি মেয়ে বিয়ে দেব না। হ্যাঁ, আচ্ছা, তারপরে সিদ্ধান্ত কি, মেয়ে কোন পর্যন্ত পড়াশোনা করবে? কোন পর্যন্ত মানে আমার যতটুকু চেষ্টা আছে আর ও যতটুকু করতে পারে আমি ঠিক ততটুকু করাবো। আচ্ছা, বাবা মোটামুটি বাবার সংসার ভালোই আছে, ওর বাবা মেম্বার, তো বাবারও খুব আশা মেয়ের নিয়ে। ওর বাবার আমার ছোটকালে বেশি সমস্যা একটা, ওর বাবা আমার খুব পছন্দ করছিল, মানে পছন্দ করে নিছিল, এটা হলো সমস্যা। আচ্ছা ঠিক আছে, পছন্দ করুক আর যাই করুক, মেয়ে আরো বড় হবে। হ্যাঁ, পড়াশোনা শেষ আমি করবে। কেউ পছন্দ করলে দিব না, আমার মেয়ে দিব না। বাহ, সেটা দিয়েন না। হ্যাঁ, সেটা দিব না। অনেকে পছন্দ করতে পারে, মেয়ে তো সুন্দর দেখলে পছন্দ করতেই পারে। আগে যোগ্য হও, পড়াশোনা শেষ করো, তখন দেখা যাবে। কিন্তু পছন্দ করলেই দিবেন না, এটা আমার কথা, কোনোভাবেই দিবেন না। তো মেয়েকে উপযুক্ত হতে হবে। তো আপা, আপনার কাছে আমার জানার বিষয় যে এখন যে পুতুল রায়, মানে আমি 6 মাস আগে ডাক্তার দেখাইছি, পুতুল আমার বলে আমার আবার মানে বুকেও ব্যথা হয়, বুকে চাকা হয়ে যায়, ব্যথা হয়, ধরতে পারি না। তো পুতুল রায় তখন বললো যে এই সমস্যাটা তোমার জ্বরের সমস্যার জন্যই, তুমি এত সমস্যা না করে কাইটা ফেলাও। হ্যাঁ, যদি এরকম হয়, আপনাদের বিশ্বাসযোগ্য ডাক্তার হয়ে থাকে, আপনারা মানে করলে ভালো, আমার মনে হয় করে ফেলাই। তবে ঢাকায় এসে একটু চিকিৎসা করাতে পারেন না? করতে হলে আপনি মানে ভালো জায়গা দিয়ে, ভালো হাসপাতালে, ভালো লোকের হাতে করাবেন, সেটা বুঝে নিন। ওই যে অনেকে ভয় দেখায়, ওইটা করতে গিয়া সারা জন্মের সমস্যা আবার না পড়েন। সুতরাং অপারেশনটা যেই করবে ভালোভাবে করতে হবে। ওই যে অনেকে ভয় দেখায়, আবার কি ভয় দেখায় যে এরকম পুঙ্গু হয়ে যাবা, বা স্বামী এরকম রাখবে না, বা শরীরে ব্যথা ধরে যাবে, এরকম অনেক ধরনের সমস্যা দেখায়। আচ্ছা, না ওরকম কিছুই নাই। যদি মানে জরায়ু রাখা যায় তবে তো চিকিৎসা করে রাখতেই হবে, আপনার বয়স কম। আর যদি না রাখা যায় তাহলে অপারেশন করে ফেলা ভালো, করে ফেলতে হবে। আপনি চাইলে আমাদের এখানেও ঢাকায় চলে আসতে পারেন, আমরা করে দিব। হ্যাঁ, তো সেটাও আসতে পারেন যদি আচ্ছা ঠিক আছে, খালামণি যেহেতু আছে তো ওনার সাথে যোগাযোগ করেন। সেটা দরকার হলে আমরা তো ঢাকায় দেখেন একবার। হ্যাঁ, একবার ঢাকায় আসেন, বেড়াইও যান, আমাদেরও দেখে যান, আমরাও দেখি। আচ্ছা ঠিক আছে। ইসরাত আপা যেখানে প্রধান উনি, হ্যাঁ, শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, এটা হলো যে এক কথায় হয়তো আপনার মানে আজিমপুর ম্যাটারনিটি, যেটা বলি আজিমপুর ম্যাটারনিটি, এই মানে যে কেউ ঢাকা শহরে নাইমা যারে বললে ভাই আজিমপুর যাবেন,
কোনো গাড়ি রিক্সা যারই বলবেন, আজিমপুর ম্যাটারনিটি, ওখানকার উনি প্রধান। খুব সুন্দর ওনাদের হাসপাতাল, একটু ব্যবস্থা আছে, খুব চমৎকার। দেখে যান, ইসরাত আপার সাথে দেখা করে যান। আচ্ছা আপা, আমিও আর বসে থাকতে পারতেছি না, মানে আমার তো এই সমস্যার জন্য আমি বসতে পারি না। আর বসে থাকতে পারতেছি না। আমিও বসতে পারতেছি না, কিন্তু মুন্নি সাহা পারে দেখে আমি খুব খুশি হইলাম। মানে ওনার সাথে যে কথা বলতে পারলাম এতেও খুব খুশি, আর মানে এত বড় একটা ডাক্তারের সাথে যে কথা বলতে পারলাম এতেও আমি খুব খুশি। আমরাও খুব খুশি। কিন্তু আপনার কথা শুনে আরো বেশি খুশি হয়েছি। এবং আপনি যে বলছেন, মা হিসেবে বলছেন যে আপনার জীবনে যেটা হয়েছে অন্তত মেয়েটাকে তা করতে দিবেন না, এটা তো আমাদের জন্য একটা বিরাট পাওয়া। এবং যারা দেখলেন তারা কিন্তু শিখলেন আমাদের শেফালির কাছ থেকে। শেফালি অনেক অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা। তাহলে এই পর্যন্তই। অনেক সুন্দর, অনেক চমৎকার আলোচনা। এবং আমার মনে হয়েছে যে আসলে একটা দুটো ওষুধের নাম লেখা, সকাল খাবেন বিকালে খাবেন, তার চেয়ে বড় কথা ওনারা যে মানে পরামর্শটা পেলেন ডাক্তার ইসরাতের কাছ থেকে, আমার মনে হয় তাতে এই পরামর্শটা শুধু এইখানকার না, মানে টাঙ্গাইল, আদি টাঙ্গাইলের দাসপাড়া গ্রামের মায়েদের, সারা বাংলাদেশে যারা দেখেছেন তাদের জন্য। আর মাহমুদা শেলি আপা, এইরকম মানুষ তো আর সবসময় পাবো না। আমরা চাই যে ঢাকার বাইরে যখন নাকি আমাদের দলে বলে সবাই, যখন নাকি প্রডিউসাররা সবাই যান, বিভিন্ন ফিল্ডে যান, এমন একজন শেলি আপা থাকলে অর্ধেক কাজ আমাদের সহজ হয়ে যায়। শেলি আপা অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরও অনেক কৃতজ্ঞতা। অনেক কৃতজ্ঞতা ডাক্তার ইসরাত জাহান। অনেক লম্বা সময় গ্যাপে আপনার সঙ্গে দেখা হলো, কিন্তু আসলে মানুষ যেভাবে আপনার সঙ্গে কথা বলে আনন্দিত হয়, সার্ভিসটা পায়, এতটা গ্যাপ হলে চলবে না। আমরা খুব শিগগিরই আবার আপনাকে পেতে চাই। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যারা ছিলেন সকলের কাছে আবারও কৃতজ্ঞতা জানিয়ে কানেক্টিং বাংলাদেশে শেষ করছি। আগামী সপ্তাহে নতুন কোনো জায়গায় দেখা হবে। থাকবেন এটি নিউজের সঙ্গেই।